কল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস আ টেল অব টু সিটিজ। আজ দ্বিতীয় পর্ব। ফ্রান্স। মার্কুইস অব এভরেমোদের দোর্দণ্ড প্রতাপ আর ক্ষমতার কথা ফ্রান্সবাসীর অজানা নয়। মার্কুইসরা রাজা নন, তবে রাজার ঠিক নিচেই তাদের স্থান। তারাও থাকেন রাজপ্রাসাদে। নিজের এলাকায় হাজার হাজার লোকের দণ্ডমুণ্ডের মালিক তারা। মার্কুইস অব এভরেমোদের বয়স ৬০। এই বয়সেও দেখতে সুদর্শন। আচারে ব্যবহারের চালচলনে একটা উদ্ধত ভাব ফুটে থাকে সবসময়। হাল ফ্যাশনের কেতাদুরস্ত পোশাক পরতে ভালোবাসেন। এই মুহূর্তে তার পরনে ঘুঘু রঙের রাজকীয় পোশাক, তাতে সোনালি সুতোর লেস লাগানো। কোটের নিচে সাদা ব্রোকেডের জামা, বোতামগুলো স্বর্ণখচিত, আস্তিনের কবজির কাছে সিল্কের কুঁচি, পায়ে সিল্কের মোজা, হাতের আঙুলের শোভা পাচ্ছে মহামূল্যবান আংটি। মার্কুইসদের খাওয়া দাওয়া চলে রাজকীয় আড়ম্বরে। প্রতিদিন সকালে ১ গ্লাস চকলেট পান করেন তিনি। ৪ জন সুদক্ষ ভৃত্যের দরকার হয় এজন্য। ১ জন কম হলেও চলবে না। মার্কুইস তাতে অবহেলিত, অপমানিত বোধ করেন। ১ জন নিয়ে আসবে চকলেটের স্বর্ণপাত্র, ২য় জন কাঠি দিয়ে নাড়বে সেই চকলেট, ৩য় জন রেশমি কাপড় দিয়ে ঢাকা দেবে তার অঙ্গ, যাতে চকলেটের ছিটে ফোঁটা লেগে না যায় তার মূল্যবান পোশাকে। ৪র্থ জন চকলেট ঢেলে দেবে তার সোনার পেয়ালায়, তবেই তা পানযোগ্য হবে। একদিন এই মার্কুইস অব এভরেমোদ এলেন রাজার কাছে। সারি সারি ঘর রাজপ্রাসাদে, মহামূল্যবান আসবাবপত্রে সজ্জিত। প্রতিটি ঘরেই অভ্যাগতদের ভিড়। দলে দলে সারিবদ্ধ হয়ে বসে রয়েছে একটিবার রাজদর্শন পাবার জন্যে, তাদের আর্জি জানাবার জন্যে। কিন্তু এত আর্জি শোনার সময় কোথায় রাজার? বঞ্চিত ফরাসি জাতির জন্য তার যত না ভাবনা, তার চেয়ে বেশি ভাবনা নিজের আরামায়েশের জন্য। তার বেশিরভাগ সময় কাটে ভোগবিলাসে, শিকারে আর নাট্যশালায়। দেশের কথা ভাববার এত সময় তার কোথায়? দেশ রসাতলে গেলেই বা তার ক্ষতি কি? অবশেষে খুলে গেল রুদ্ধদ্বার। রাজা বেশি প্রভুর উদয় হল অভ্যাগতদের সামনে। ডানে বাঁয়ে নুয়ে পড়তে লাগলো সারিবদ্ধ মাথা। পড়তেই হবে, এ যে রাজার বিধান, নইলে ঘাড়ের মাথা মাটিতে লুটিয়ে দেবে দেহরক্ষীরা। কারো চোখে তাকিয়ে একটুখানি হাসি, কাউকে একটি কথা, কারো পানে একটু আর চোখে দৃষ্টি বুলাতে বুলাতে এগিয়ে চললেন তিনি। কক্ষের পর কক্ষ পেরিয়ে চলে গেলেন উঠানে। দরবার কক্ষে একা বসে রয়েছেন মার্কুইস। তার আগমনের খবর আগেই জানানো হয়েছে রাজাকে। তিনি যে এখন দরবার কক্ষে বসে রয়েছেন তাও রাজা জানেন। তারপরেও তাকে দর্শন না দেওয়ায় অপমানিত বোধ করলেন মার্কুইস। রাগে গজগজ করতে করতে উঠে দাঁড়ালেন। ভাবলেন, রাজা হননি তো কি হয়েছে? রাজার অসীম প্রতাপ আর ক্ষমতা তো পরিচালিত হয় তাদের হাত দিয়েই। বঞ্চিত ফরাসিদের কাছে তারাও কম বড় প্রভু নন। প্রস্তুত হয়েই ছিল ঘোড়ার গাড়ি। 2 বেয়ারা এসে খুলে ধরল দরজা। উঠে বসলেন। ঝড়ের বেগে ছুটে চলল গাড়ি। জনাকীর্ণ রাজপথ, এত বেগে গাড়ি চালানো নিরাপদ নয়। তবু চাবুকের পর চাবুক হাঁকাচ্ছে কোচওয়ান। বিপজ্জনকভাবে মোড় ঘুরছে। মহিলারা আতঙ্কে চিৎকার করে সরে যাচ্ছে। পুরুষেরা সরিয়ে নিচ্ছে বাচ্চাদের। তাদের প্রাণ বাঁচানো তাদেরই কাজ। কোনো হতভাগা যদি চাপা পড়ে যায়, সেজন্য ঘোড়ার কোনো দোষ নেই। কোচওয়ানের তো নয়ই। এই না হলে মার্কুইসের গাড়ি। একটা ঝর্ণার কাছে এসে ভয়ানক ঝাঁকুনি খেয়ে থেমে দাঁড়ালো গাড়ি। একটা চাকা ধাক্কা খেয়েছে কিসের সঙ্গে যেন। সঙ্গে সঙ্গে একটা শিশুর আর্তচিৎকার। সামনের পা তুলে লাফিয়ে উঠল ঘোড়াগুলো। ঘোড়াগুলো লাফিয়ে উঠল বলেই গাড়ি থেমে দাঁড়ালো, নইলে থামবে কেন? গাড়ির তলায় কত মানুষই তো চাপা পড়ে থাকে। তাই বলে মার্কুইসের গাড়ি রাস্তার মাঝখানে থেমে দাঁড়াবে এমন আশা কেউ করতে পারে না। গাড়ি থামার সঙ্গে সঙ্গে নারী পুরুষের সম্মিলিত চিৎকার। বেশ কিছু লোক আঁকড়ে ধরেছে ঘোড়ার লাগাম। জানালা দিয়ে মুখ বাড়ালেন মার্কুইস। কি হয়েছে? ঘোড়ার পায়ের কাছ থেকে একটা মাংসপিণ্ড বের করে আনলো লম্বা একটা লোক। ঝর্ণার পাশে পিণ্ডটা রেখে তার উপর ঝুঁকে পড়ে হাওমাও করে উঠল। মাফ করবেন মসজিদা মার্কুইস, ছেঁড়া কাপড় পরা হাড় জিরজির একটা লোক বলে উঠল। আপনার গাড়ির নিচে একটা বাচ্চা চাপা পড়েছে। তা ওই লোকটা অমন জানোয়ারের মতো চেঁচাচ্ছে কেন? ওর বাচ্চা নাকি?
হ্যাঁ মুসিও। হঠাৎ মাংসপিণ্ডের ওপর থেকে লাফিয়ে উঠল লোকটা। উদ্ভ্রান্তের মতো ছুটে এলো গাড়ির দিকে, 2 হাত মাথার উপর তুলে চিৎকার করতে লাগল, মেরে ফেলেছে, আমার সোনামানিককে মেরে ফেলেছে। এরই মধ্যে গাড়িটা ঘিরে ফেলেছে বিক্ষুব্ধ লোকজন। চোখে তাদের প্রতিহিংসার আগুন, ভস্ম করা দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মার্কুইসের দিকে। দ্রুত সবার মুখের উপর একবার চোখ বোলালেন মার্কুইস। তাচ্ছিল্য ঝরে পড়ছে তার দৃষ্টিতে, যেন একপাল ইঁদুর বেরিয়ে এসেছে গর্ত থেকে। পকেট থেকে টাকার থলে বের করলেন তিনি, মুখ খুলতে খুলতে বললেন, অদ্ভুত লোক তোমরা, না পারো নিজেরা সাবধানে থাকতে, না বাচ্চাগুলোকে সাবধানে রাখতে। রাস্তায় বেরোলেই একটা না একটা এসে পড়বে গাড়ির তলায়। কি জানি আমার ঘোড়াটার আবার পা ভাঙল কিনা। থলে থেকে একটা স্বর্ণমুদ্রা বের করে ছুঁড়ে দিলেন লম্বা লোকটার দিকে। তখনও কপাল চাপড়ে চিৎকার করছে লোকটা, মেরে ফেলেছে, আমার সোনামানিককে মেরে ফেলেছে। এমন সময় ভিড় ছেড়ে এগিয়ে এলো একজন শক্ত সমর্থ লোক। উপস্থিত সবাই দুপাশে সরে গিয়ে পথ করে দিল তাকে। তার কাঁধের উপর মাথা রেখে আবার হাওমাও করে কাঁদতে শুরু করল লোকটা। ঝর্ণার দিকে আঙুল তুলে দেখালো, সব শুনেছি আমি, বলল সুঠামদেহী আগন্তুক। শান্ত হও গাসপার্ড, বাচ্চাটা মরে গিয়ে ভালোই হয়েছে, এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। এমন আরামের মৃত্যু কজনের ভাগ্যে জোটে। মৃদু হাসি ফুটে উঠল মার্কুইসের ঠোঁটের কোণে। বাহ, তোমাকে তো খুব বুদ্ধিমান মনে হচ্ছে। কি নাম তোমার? আর্নেস্ট দেফার্জ। করো কি? মদের দোকানি। এই নাও তোমার বকশিস, বলে আর একটা স্বর্ণমুদ্রা ছুঁড়ে মারলেন দেফার্জের দিকে। তারপর কোচওয়ানের উদ্দেশ্যে হাঁক ছাড়লেন, গাড়ি চালাও। গ্রামের পোস্টিং হাউসের সামনে থামল গাড়ি। ঘোড়া বদল করা হবে এখানে। কিছুক্ষণের বিরতি। ঝর্ণার দিকে দৃষ্টি গেল মার্কুইসের। জনা কয়েক লোক দাঁড়িয়ে রয়েছে সেখানে, ভাগ্য বিড়ম্বিত লোকেরা। ওদের স্বাস্থ্য আর বিধ্বস্ত চেহারা দেখে ভুরু কুঁচকে উঠল তার। মুখ ফিরিয়ে নিতে যাবেন, এমন সময় দৃষ্টি পড়ল এক লোকের ওপর। ঢাল বেয়ে নেমে এলো লোকটা, যোগ দিল গ্রামবাসীর সাথে। ওই লোকটাকে ডাকো তো, কোচওয়ানকে আদেশ করলেন মার্কুইস। ডেকে আনা হলো লোকটাকে। গ্রামবাসীও কৌতূহলী হয়ে একটু এগিয়ে এলো। কি করো তুমি? ধমকের সুরে জানতে চাইলেন মার্কুইস। ঘাবড়ে গেল মাঝবয়সী লোকটা, ভয়ে কাঁপতে শুরু করেছে। ঢোক গিলে কোনো মতে বলল, রাস্তা মেরামতের কাজ করি। এদিকে আসার সময় তোমার পাশ দিয়েই তো এসেছি আমি, বললেন মার্কুইস। হ্যাঁ মুসিও। তখন অমন হাঁ করে কি দেখছিলে গাড়ির দিকে? একটা লোক দেখছিলাম মুসিও। সামান্য একটু ঝুঁকে হাতের ক্যাপটা দিয়ে গাড়ির নিচে দেখালো লোকটা। ওখানে একটা লোহার কাঠামো ধরে চিত হয়ে ঝুলেছিল। ঝুলেছিল মানে? মরার জন্য? তা তো জানি না মুসিও। কে লোকটা? চিৎকার করে উঠলেন মার্কুইস। চেনো নাকি? নাম কি? বাড়ি কোথায়? এ গায়ের লোক নয় সে মুসিও, এর আগে কখনো দেখিনি। দেখতে কেমন? লম্বা, সারা শরীর ধুলোয় একেবারে সাদা হয়ে গিয়েছিল, দূর থেকে ঠিক ভূতের মতো লাগছিল। ঢালের কাছে যখন গাড়ির গতি কমে যায় তখন নেমে যায় সে, জঙ্গলের দিকে চলে গেছে। তাহলে একটা চোর এসেছে আমার সাথে। সাবধানে থেকো তোমরা। পোস্টিং হাউসের ফটকের কাছে দাঁড়ানো এক লোকের দিকে তাকালেন তিনি, হাত তুলে ডাকলেন, গ্যাবেল, এদিকে এসো। মুসিও গ্যাবেল পোস্টিং হাউসের প্রধান, আবার এভরেমত জমিদারির খাজনাপত্র আদায়কারী। দুটো দায়িত্ব সে একসঙ্গে পালন করে। মার্কুইসের ডাক শুনে এগিয়ে এলো গ্যাবেল। হ্যাঁ মুসিও। আমার মনে হয় লোকটা কোনো কুমতলবে এসেছে এদিকে, বললেন মার্কুইস। ওকে দেখা মাত্র পাকড়াও করবে। জি মুসিও, আপনার আদেশ পালন করতে পারলে খুশি হব। ঠিক আছে, তাহলে চোখখান খোলা রেখো। চলো কোচওয়ান। গ্রাম পেরিয়ে পাহাড়ি পথ ধরল গাড়ি। অনেক চড়াই উতরাই পেরিয়ে মার্কুইস যখন বিলাসবহুল সাতয়ে পৌঁছলেন তখন সন্ধ্যা পেরিয়ে গেছে। চাকর বাকরেরা ছুটে এসে ফটক খুলে দিল। দুজনের হাতে মশাল। বাগানের ভেতর দিয়ে বাঁধানো পথ ধরে গাড়ি বারান্দায় পৌঁছে লাগাম টানল কোচওয়ান। মশালধারী এক বৃদ্ধ এসে দরজা মেলে ধরল। চার্লস ফিরেছে লন্ডন থেকে? নামতে নামতে জিজ্ঞেস করলেন মার্কুইস। না মুসিও, বলল ভৃত্য। তাহলে আজ রাতে আর আসবে বলে মনে হয় না।
তবু দুজনের খাবার দিতে বলো। 15 মিনিটের মধ্যে আমি আসছি। 15 মিনিটের মধ্যেই খাবার ঘরে ঢুকলেন মার্কুইস। একাই খেতে বসলেন, পরম তৃপ্তির সঙ্গে খেতে লাগলেন। পথে ঘটে যাওয়া ব্যাপারটা তিনি ভুলে যাননি। তবে কোনো ব্যাপার নিয়ে মাথা ঘামাবার পাত্র নন মার্কুইস, তা যত দুর্বোধ্যই হোক না কেন। খাওয়া দাওয়া যখন মাঝ পর্যায়ে হঠাৎ একটা ছায়ামূর্তি ভেসে উঠল জানলার কাচের ওপর। মুহূর্তের জন্য মাত্র মনে হল কে যেন দ্রুত চলে গেল জানলা ঘেঁষে। সচকিত হয়ে উঠলেন মার্কুইস। সঙ্গে সঙ্গে ভৃত্যকে ডেকে বললেন, দেখো তো কে গেল জানলার পাশ দিয়ে। জানলা খুলল ভৃত্য। এদিক ওদিক উঁকি মেরে বলল, না মুসিও, কেউ না। ঠিক আছে, বন্ধ করে দাও। আবার খাওয়ায় মন দিলেন মার্কুইস। কিছুক্ষণ পরই চাকার আওয়াজ শোনা গেল বাইরে। চার্লস এসেছে মনে হয়, ওকে নিয়ে এসে ওখানে। ছুটে চলে গেল ভৃত্য। কয়েক মুহূর্ত পরই ফিরে এলো এক যুবককে নিয়ে। যুবকটি মার্কুইসের ভাইপো, চার্লস এভরেমদ। ইংল্যান্ডে সে পরিচিত চার্লস ডানে নামে। খুবই ভদ্রভাবে ভাইপোকে পাশে বসালেন মার্কুইস, তবে করমর্দন করলেন না। দুজনের খাবার আছে এখানে, খিদে থাকলে খেতে পারো, হাত মুখ ধুয়ে এসো। উঠে গেল চার্লস ডার্নে। মিনিট 5 মধ্যেই আবার ফিরে এলো খাবার টেবিলে। মার্কুইসের মুখোমুখি বসে খেতে শুরু করল। এবার তাহলে অনেকদিন থেকে এলে লন্ডনে, বললেন মার্কুইস। হ্যাঁ, নানা কাজে ব্যস্ত থাকতে হয়েছে, বলল চার্লস। এবার মারাত্মক এক বিপদে পড়েছিলাম, প্রায় মরতে মরতে বেঁচে গেছি। অবশ্য প্রাণ গেলেও দুঃখ ছিল না। যে দায়িত্ব মাথায় তুলে নিয়েছি তার জন্য হাসি মুখে মরতে পারি। না না, মরতে যাবে কেন? ঠোঁটের কোণে ক্রূর হাসি ফুটিয়ে বললেন মার্কুইস। আমি মরতে বসলেও যে আপনি আমায় বাঁচাবার জন্য কোনো চেষ্টা করবেন না তা আমি জানি, বলল চার্লস। বরং সুযোগ পেলে অনেক আগেই আমাকে বাস্তিলে ঢোকাতেন। আপনি রাজার কাছে গিয়েছিলেন আমাকে বাস্তিলে পাঠাবার অনুমতি চাইতে, কি ঠিক বলিনি? তা ঠিকই বলেছ, হাসিটা মুখে ধরে রেখে বললেন মার্কুইস। আমাদের পরিবারের সুনাম রক্ষার স্বার্থে অনেক কিছুই করা উচিত ছিল আমার। তোমাকে কিছুদিন বাস্তিলে রাখতে পারলে তোমারই উপকার হতো। নীরবে কিছুক্ষণ খেল চাচা ভাইপো। তারপর চার্লস বলল, আমাদের পরিবারের সুনামের কিছু অবশিষ্ট আছে নাকি এখনো চাচা? অতীতে এত অন্যায় আমরা করেছি এবং এখনো করে যাচ্ছি। তাতে আমার বিশ্বাস ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে ঘৃণিত বংশ হিসেবে আমাদের নাম লেখা থাকবে। ফ্রান্সবাসীর অভিশাপ ছাড়া আর কিছুরই প্রাপ্য নই আমরা। তুমি আমার কথা ঠিক বুঝতে পারছো না চার্লস। যা চিরসত্য সেটাই তো আমি করতে চেয়েছি। প্রজারা রাজাকে শ্রদ্ধা করবে, রাজার দাসত্ব মেনে চলবে, এটাই তো চিরসত্য। আমি তো মনে করি আমাদের প্রজারা এখন আমাদের শ্রদ্ধা করে, মান্য করে। কি বলো? সঙ্গে সঙ্গে জবাব দিল না চার্লস। পট থেকে কফি ঢালল কাপে। একটা কাপ ঢেলে দিল চাচার দিকে। নিজে এক চুমুক খেল, তারপর বলল, সেটা চাবুকের ভয় করে, তাদের বাধ্য করা হয়। কিন্তু দিনকাল পাল্টে গেছে। কিছুদিন আগেও আমরা যা খুশি করেছি, যাকে খুশি বাস্তিলে পাঠিয়েছি, যাকে ইচ্ছে ফাঁসিতে ঝুলিয়েছি। সেদিন আর নেই চাচা। মানুষের বুকের গুমড়ে থাকা অসন্তোষ কতদিন আর চাপা পড়ে থাকবে? এখন সময় এসেছে বিস্ফোরণের। আমি যেন সেই আওয়াজ মাঝে মাঝে শুনতে পাই। নড়ে চড়ে বসলেন মার্কুইস। কেমন যেন উদ্বেগ আর নৈরাশ্য ফুটে উঠল তার বসার ভঙ্গিতে। কিন্তু কথাবার্তায় এতটুকু দমভক্তি কমেনি তার। কুকুরের চিৎকার শুনতে পাও তুমি? আমার দৃষ্টিতে ওরা কুকুর ছাড়া আর কিছুই নয়। আর কুকুরদের শায়েস্তা করার জন্য চাবুকই হলো সবচেয়ে ভালো অস্ত্র। যত বেশি চাবকাবে ততই তোমার দাসত্ব মেনে নেবে। এখানে আমরা মারাত্মক ভুল করেছি চাচা। আমাদের পূর্বপুরুষেরা যুগ যুগ ধরে ভুল করেছে। এখন সেই ভুল শুধরাবার সময় এসেছে। আর এ কারণে আমার ফ্রান্সে আসা। কি করতে চাও তুমি? মৃত্যুসজ্জায় আমার মায়ের শেষ অনুরোধকে রক্ষা করতে চাই। কি অনুরোধ? অতীতে যে ভুল আমরা করেছি তার প্রায়শ্চিত্ত করা, প্রয়োজনে প্রজাদের কাছে ক্ষমা চাওয়া। প্রজা? হো হো করে হেসে উঠলেন মার্কুইস। আগে তো জমিদারি পাও, তারপর প্রজাদের কথা ভেব। আমি তো আজই মরে যাচ্ছি না। সে কামনা আমি করি না চাচা। আপনি আরো দীর্ঘদিন বেঁচে থাকুন। আপনি মারা যাবার পর আমি যদি কখনো এই সম্পত্তির মালিক হই, তাহলে সব বিলিয়ে দেব গরিব দুঃখীদের মাঝে।
প্রজাদের ভরপেটের ব্যবস্থা করে তোমার চলবে কি করে? না খেয়ে? না খেয়ে কেন থাকব? উত্তেজিত কণ্ঠে বলল চার্লস। আমি কি এখন না খেয়ে আছি? কাজ করে খাবো। দুনিয়ার বেশিরভাগ মানুষই তো কাজ করে খায়। কোথায়? ইংল্যান্ডে? হ্যাঁ, অনেক ফরাসি ভদ্রলোক কাজ করে সেখানে। তাদের মধ্যে এক পোভেয়াবাসী ডাক্তারও আছেন। চেনো তাকে? চিনি। ডাক্তারের একটা সুন্দরী মেয়ে আছে, তাই না? হ্যাঁ। তাহলে ইংল্যান্ডে তোমার ব্যস্ততার কারণ হলো সেই ডাক্তার আর তার মেয়ে। ঠিক আছে, তুমি ক্লান্ত, গিয়ে শুয়ে পড়ো। আমারও ঘুম পাচ্ছে, কাল সকালে কথা হবে। শুভরাত্রি। উঠে দাঁড়ালো চার্লস, মাথা নুইয়ে চাচাকে সম্মান দেখালো, তারপর বেরিয়ে গেল। চার্লস বেরিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পায়চারি করলেন মার্কুইস। তারপর শোবার ঘরে চলে গেলেন, দরজা বন্ধ করে শুয়ে পড়লেন। নিস্তব্ধ রাত। গ্রামের লোকেরা ঘুমিয়ে পড়েছে অনেক আগেই। মাঝে মাঝে সেই নিস্তব্ধতা ভেঙে আসছে কুকুরের ডাক, রাত জাগা পাখির চিৎকার। একটা পেঁচা ডেকে উঠল কাছেই। গা ছমছম করে উঠল মার্কুইসের। কিছুক্ষণ এপাশ ওপাশ করলেন, তারপর ঘুমিয়ে পড়লেন। ধীরে ধীরে গড়িয়ে চলল প্রহরের পর প্রহর। একসময় ফিকে হয়ে এলো অন্ধকার। রক্তরাঙা হয়ে উঠল পূবের আকাশ। পাহাড়ের চূড়ায় চূড়ায় তারই লাল আভা। পাখপাখালির ডাকে মুখর চারদিক। নতুন একটা দিনের বার্তা পৌঁছে দিল সবার কাছে। এক এক করে খুলতে শুরু করল বাড়িঘরের দরজা জানলা। সাত সকালে কাজে বেরিয়ে পড়ল গ্রামবাসীরা। কিন্তু সাতই ভোর হল অনেক দেরিতে। দরজা জানলা খুলতে শুরু করল ভৃত্যরা। সকালের কাঁচা রোদ লাফিয়ে ঢুকল ভেতরে। কেউ কেউ ছুটে গেল আস্তাবলের দিকে। ঘোড়াগুলো অস্থির হয়ে উঠেছে বের হবার জন্য, পা ঠুকছে মাটিতে। সেকলে বাঁধা কুকুরগুলো তিরিং-বিরিং করছে ছাড়া পাওয়ার জন্য। এমন সময় ভয়ানক শব্দে বেজে উঠল সাতুর বিরাট ঘণ্টাটা। কাজকর্ম ফেলে ছোটাছুটি শুরু করল ভৃত্যরা। চিৎকার চেঁচামেচিতে সে এক বিশৃঙ্খল অবস্থা। এখানে ওখানে দৌড়াদৌড়ি করছে লোকজন। কেউ কেউ ঘোড়ায় চেপে দ্রুত বেরিয়ে যাচ্ছে সাতু থেকে। রহস্যটা জানা গেল একটু পর। এ মুখ থেকে ও মুখ, একান থেকে সেকান হয়ে ছড়িয়ে পড়ল খবরটা। মার্কুইস অব এভরেমদ খুন হয়েছেন। বিছানায় চিত হয়ে পড়ে আছে তার মৃতদেহ। বুকের বাঁ পাশে আমূল বিধে রয়েছে একটা ছোরা। বাটের সঙ্গে আটকানো এক টুকরো কাগজ, তাতে লেখা, তাড়াতাড়ি একে কবরে নিয়ে যাও, জ্যাক। লন্ডন। মার্কুইস অব এভরেমদ খুন হবার 1 বছর পর। লন্ডনে বেশ জাঁকিয়ে বসেছে চার্লস ডানে। শিক্ষকতার পেশা বেছে নিয়েছে। ইংরেজ তরুণ তরুণীদের ফরাসি ভাষা শেখায়। সময় পেলেই ছুটে যায় ডাক্তার ম্যানেটের বাসায়। যাবার কারণটা অবশ্য লুসি। লুসিকে ভালোবাসে ও। সেই ওল্ড বেইলিতে প্রথম যেদিন দেখেছিল সেদিনই ভালোবেসে ফেলেছে। মামলার পর থেকে আরও যেন গভীর হয়েছে ভালোবাসা। তবে এই ভালোবাসার কথা কাউকে জানায়নি ও, এমনকি লুসিকেও নয়। আজ একটা সিদ্ধান্ত নিয়েছে, ব্যাপারটা ডাক্তার ম্যানেটকে জানাবে। লুসি এই মুহূর্তে বাড়িতে নেই, মিস প্রোসকে নিয়ে কেনাকাটা করতে বেরিয়েছে। ডাক্তার ম্যানেটকে যা বলার আজই বলতে হবে। এমন সুযোগ আর পাওয়া যাবে না। জানলার পাশে বসে বই পড়ছিলেন ডাক্তার ম্যানেট। চার্লসকে দেখে চোখ তুলে তাকালেন। বইটা একপাশে রেখে সোজা হয়ে বসলেন। মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছে তার। কি খবর চার্লস? করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিলেন ডাক্তার ম্যানেট। 3-4 দিন হলো দেখা নেই তোমার, কেমন আছো? ভালো। আমরা তো ভাবছি তোমার আবার অসুখ বিসুখ হলো কিনা। কালই তোমার কথা হচ্ছিল। মিসেস ট্রাইভার আর সিডনি কার্টন এসেছিল, তোমার কথা জিজ্ঞেস করল। আচ্ছা, অন্য মনস্কভাবে বলল চার্লস। লুসি ভালোই আছে, বললেন ডাক্তার ম্যানেট। ও বাড়িতে নেই, মিস প্রোসের সঙ্গে কিছু কেনাকাটা করতে বেরিয়েছে, শিগগির এসে পড়বে। আপনার মেয়ে যে বাড়িতে নেই সে কথা জেনে আমি এসেছি। ও ফিরে আসার আগে আপনার সঙ্গে 2-1 কথা বলতে চাই। বলো। ওই চেয়ারটা টেনে বসো। বসল চার্লস, কিন্তু চুপ করে রইল। কথাগুলো কিভাবে শুরু করবে তাই যেন মনে মনে গুছিয়ে নিচ্ছে। মিসিও ম্যানেট। অবশেষে মুখ খুলল চার্লস। গত 1.5 বছর এই বাড়িতে আসা যাওয়া করেছি আমি। আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশার সুযোগ পেয়েছি, সেজন্য নিজেকে আমি ভাগ্যবান বলে মনে করি। আজ আমাদের মধ্যে যে একটা অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠেছে, তারই দাবি নিয়ে কিছু কথা।
হাত তুলে চার্লসকে নিবৃত্ত করলেন ডাক্তার ম্যানেট। কথাটা কি লুসি সম্পর্কে? হ্যাঁ, আমি কি বলতে চাই তা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন। কিছুটা পেরেছি, তবু বলো। আমি আপনার মেয়েকে ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি। আপনি নিজেও তো একদিন ভালোবেসেছেন, তাহলে নিশ্চয়ই বুঝবেন আমার মনের আকুলতা। অন্যদিকে মুখ ফিরিয়ে বসেছিলেন ডাক্তার ম্যানেট, এবার সরাসরি তাকালেন চার্লসের দিকে। তুমি কি লুসিকে কথা বলেছ? না। চিঠিপত্র লিখেও না? না। আমি জানি ছোটবেলা থেকেই মা বাবার স্নেহ পায়নি লুসি। ওর জীবনের 17টি বছর কেটেছে চরম অনিশ্চয়তার মধ্যে। তারপর অকস্মাৎ আপনাকে পেয়ে নিবিড়ভাবে জড়িয়ে ধরল, ওর অন্তরের সমস্ত ভক্তি শ্রদ্ধা উজাড় করে দিল। আপনি হয়ে উঠলেন ওর জীবনের একমাত্র অবলম্বন। আর আপনিও দীর্ঘ কারাবাস কাটিয়ে ফিরে পেলেন একমাত্র সন্তানকে, যার স্নেহের পরশে ফিরে পেলেন নতুন জীবন। ওকে কেন্দ্র করেই তো এখন আপনার পৃথিবী। আমি জানি এই বৃদ্ধ বয়সে আপনার জীবনে ওর প্রয়োজন কতখানি। ওই মেয়েকে বিয়ে দিয়ে দূরে সরিয়ে দেয়া আপনার পক্ষে কতখানি কষ্টকর তাও আমি জানি। তাই কোনো বাধা হয়ে দাঁড়াবো না আপনাদের মাঝে। ওকে কখনো দূরে সরিয়ে নেব না আপনার কাছ থেকে। লুসি আমার স্ত্রী হলেও আপনার এখানেই থাকতে পারবে। ডাক্তারের হাতের উপর একটা হাত রাখল চার্লস, মৃদু চাপ দিল। চোখ তুলে তাকালেন ডাক্তার। তার চোখে মুখে শুধু সন্দেহের ছায়া দেখতে পেল চার্লস। বুঝতে পারল, একদিকে মেয়ের শান্তিময় ভবিষ্যৎ, অন্যদিকে নিজের সুখ চিন্তা। এই দুয়ের লড়াই চলছে ডাক্তারের মনের মধ্যে। লড়াইয়ে যে নিজের সুখের চিন্তা পরাজিত হতে বাধ্য, তা তিনি আগেই বুঝতে পেরেছেন। ডাক্তার ম্যানেটকে চুপ করে থাকতে দেখে চার্লস বলল, আমিও আপনার মতো ফ্রান্স থেকে বিতাড়িত। এখানে কেউ নেই আমার। আশা করি আপনাদের জীবন, আপনাদের ভাগ্য, আপনাদের সবকিছুর অংশীদার হওয়ার সুযোগ দেবেন আমাকে। আমি আমৃত্যু আপনাদের বিশ্বস্ত হয়ে থাকতে চাই। ধন্যবাদ তোমাকে চার্লস, বললেন ডাক্তার ম্যানেট। তুমি যেমন আন্তরিকভাবে কথাগুলো বললে, তেমনি আমিও আন্তরিকভাবে জবাব দেওয়ার চেষ্টা করব। তোমার কি কখনো মনে হয়েছে লুসি তোমাকে ভালোবাসে? না, তবে আপনার কাছে একটা প্রতিশ্রুতি চাই। প্রতিশ্রুতি? কিসের প্রতিশ্রুতি? লুসি যদি কখনো আপনাকে বলে ও আমাকে ভালোবাসে, তাহলে আশা করি আমার বিরুদ্ধে কিছু বলবেন না ওকে। ঠিক আছে, দিলাম প্রতিশ্রুতি, বললেন ডাক্তার ম্যানেট। আমি যদি কখনো জানতে পারি ও তোমাকে ভালোবাসে, তাহলে নিজেই ওকে তুলে দেব তোমার হাতে। তোমার বিরুদ্ধে কিছু বলবার থাকলেও আমি ভুলে যাব ওর মুখের দিকে তাকিয়ে। লুসির সুখই আমার সুখ। আমার নিজের সুখের জন্য কখনো ওর সুখের পথে বাধা হয়ে দাঁড়াবো না আমি। শেষের দিকে গলাটা ধরে এলো ডাক্তারের। চুপ করে রইলেন তিনি। অদ্ভুত এক দৃষ্টি ভর করল তাঁর চোখে। হাত পা কেমন ঠান্ডা হয়ে এলো চার্লসের। কিছুটা দ্বিধা, কিছুটা ভয় মেশানো কণ্ঠে বললেন, ধন্যবাদ মুসিও, অসংখ্য ধন্যবাদ। আপনি যেমন খোলাখুলি সব বললেন, তেমনি আমিও খোলাখুলি সব বলতে চাই। আজ আমাকে যে নামে আপনারা চেনেন, সেটা আমার আসল নাম নয়। আমার আসল নামটা আপনাকে জানাতে চাই, এবং কেন আমি নিজের দেশ ছেড়ে ইংল্যান্ডে পড়ে আছি তাও জানাতে চাই। দরকার নেই। আমি আমার কোনো কিছুই গোপন রাখতে চাই না আপনার কাছে। চুপ করো, চিৎকার করে উঠলেন ডাক্তার ম্যানেট। কথাটা আপনার শোনা উচিত মুসিও। মিনতি ঝরে পড়ল চার্লসের কণ্ঠে। তাহলে আপনার সব দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে যেত। না, আবার বলে উঠলেন ডাক্তার ম্যানেট। দরকার হলে আমি নিজেই তোমাকে জিজ্ঞেস করব। যদি লুসির সঙ্গে তোমার বিয়ে হয়, ইচ্ছে হলে বিয়ের দিন সকালে বলো, তখন শুনবো, এখন নয়। এখন তাহলে এসো। লুসি আসার সময় হয়ে গেছে। আমি চাই না ও আমাদের একসঙ্গে দেখুক। যাও তুমি। ঈশ্বর তোমার মঙ্গল করুন। নিঃশব্দে বেরিয়ে এলো চার্লস। চার্লস ডার্নের মতো আরও একজন আসে লুসিদের বাসায়। সে হল কার্টন, সেই মক্কেল শূন্য উকিল সিডনি কার্টন। তবে চার্লসের মতো ঘন ঘন আসে না সে, মাঝে মাঝে আসে। যদিও গল্প গুজবে তেমন একটা অংশ নেয় না কার্টন। গম্ভীর মুখে বসে থাকে, মাঝে মাঝে দার্শনিকের মতো দু একটা কথা বলে, ভাবখানা যেন পৃথিবীর কোনো কিছুতে উৎসাহ নেই তার। এক সকালে লুসিদের বাসায় এলো কার্টন। একা একা বসে সেলাই করছিল লুসি। কার্টনের পায়ের শব্দে মুখ তুলে তাকালো।
একা থাকলে কখনো কার্টুনের সামনে সহজ বোধ করে না লুসি। আজও কেমন অস্বস্তি বোধ করতে লাগলো। একটা চেয়ার টেনে বসল কার্টুন। মুখটা কেমন যেন বিষণ্ণ, চোখে অদ্ভুত দৃষ্টি। সিডনি কার্টুন উচ্ছৃঙ্খল হতে পারে, চরিত্রহীন হতে পারে, কিন্তু এমন মনমরা ভাব তো কখনোই দেখা যায়নি তার মধ্যে। লুসির মনে হলো আজ অতিরিক্ত মদ খেয়ে এসেছে কার্টুন। এই মদই তার প্রতিভা, কর্মশক্তি সব নষ্ট করে দিয়েছে। আপনার কি অসুখ করেছে নাকি মিস্টার কার্টুন? জিজ্ঞেস করল লুসি। না, তবে যে জীবন যাপন করি তাতে সুস্থ থাকার কথা নয়। মাফ করবেন মিস্টার কার্টুন, একটা কথা না বলে পারছি না। ভালো জীবন যাপন করতে আপনাকে কি কেউ বাধা দিয়েছে? নিজেকে কেন এইভাবে ধ্বংস করছেন? না, কেউ বাধা দেয়নি। অভ্যস্ত হয়ে গেছি বলতে পারেন। ব্যাপারটা খুবই লজ্জাস্কর। লজ্জাস্কর যদি জানেন তাহলে বদঅভ্যাসটা ছাড়ছেন না কেন? জবাব দিতে গিয়ে চোখ দুটো ভিজে গেল কার্টুনের। বড্ড দেরি হয়ে গেছে মিস ম্যানেট। এর চেয়ে ভালো আর হতে পারব না আমি। অনেক চেষ্টা করেছি, তবুও পারিনি। আর উঠবার আশা নেই আমার। এখন ক্রমেই ডুবে যাচ্ছি। চোখের পানি লুকোবার জন্য টেবিলের উপর 2 কনুই রেখে 2 হাতের তালুতে মুখ ঢাকল কার্টুন। আবেগে সারা শরীর কাঁপছে তার। টেবিলটাও কাঁপছে কনুয়ের ভারে। একটু পর মুখ থেকে হাত নামালো কার্টুন। মাফ করবেন মিস ম্যানেট, অহেতুক আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আপনাকে একটা কথা বলতে এসেছিলাম, শুনবেন? শুনলে যদি আপনার কোনো উপকার হয় নিশ্চয়ই শুনব। বলুন, কি বলতে চান? আমার কথা শুনে শিউরে উঠবেন না মিস ম্যানেট, ঘৃণাও করবেন না। ভাববেন একটা পাগল প্রলাপ বকছে আপনার সঙ্গে। এই কথা কেন বলছেন মিস্টার কার্টুন? আপনি যা ভাবছেন তার চেয়েও বেশি যোগ্যতা আছে আপনার। ইচ্ছে করলে আপনি এখনও যোগ্য লোক হয়ে উঠতে পারেন। কার যোগ্য? আপনার? আপনি কি ভালোবাসতে পারবেন আমাকে? আমি জানি মিস ম্যানেট, পারবেন না। এই মাতাল চরিত্রহীন লোকটাকে আপনি ভালোবাসতে পারেন না। এমনকি আমার জন্য আপনার হৃদয়ে কোনো করুণাও থাকতে পারে না। আমি আপনার যোগ্য নই মিস ম্যানেট, কোনোদিন হতেও পারব না। বিবর্ণ হয়ে গেল লুসির মুখটা। কাঁপা কাঁপা গলায় বলল, ভালো না বেশেও কি আপনাকে বাঁচাতে পারি না মিস্টার কার্টুন? আপনার কোনো উপকারে আসতে পারি না? এপাশ ওপাশ মাথা নাড়ল কার্টুন। না মিস ম্যানেট, আপনি যদি ধৈর্য ধরে আমার 2-1টি কথা শোনেন তাতে আমার যথেষ্ট উপকার হবে। কিছুদিন আগে আমি একটি সুখস্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্ন ছিল আপনাকে কেন্দ্র করেই। যেদিন প্রথম আপনাকে দেখলাম সেদিন থেকেই আমার এই নিঃস্বার জীবনের সঞ্চার হয়েছিল নতুন প্রাণের। মনে হয়েছিল এতদিন আমি এক অন্ধকার সুপ্তিতে অবলুপ্ত ছিলাম। আপনি এসে আমাকে জাগিয়ে দিলেন, আমার হাত ধরে নিয়ে এলেন এক আলোর রাজ্যে। সেদিন থেকেই আমি আমার এই নষ্ট জীবনকে ঘৃণা করতে শুরু করেছিলাম। শেষবারের মতো চেষ্টাও করেছিলাম এই পঙ্কিল জীবন ছেড়ে ফেলে সুস্থ জীবনে ফিরে আসার, কিন্তু পারিনি। কি করে পারব? আমি যে আকণ্ঠ ডুবে গেছি পাঁকের ভেতর, কে আমাকে টেনে তুলবে? এত ভেঙে পড়ছেন কেন মিস্টার কার্টুন? আবার চেষ্টা করে দেখুন। না মিস ম্যানেট, লাভ হবে না। সেই শক্তি আমি হারিয়ে ফেলেছি। তাহলে কি আমি আপনার কোনো উপকারী আসতে পারি না? ম্লান একটু হাসি দেখা গেল কার্টুনের ঠোঁটের কোণে। আপনি আমার অনেক উপকার করেছেন মিস ম্যানেট। এই যে প্রাণ খুলে আপনার সঙ্গে 2টো কথা বলতে পারলাম, বুকের বোঝা হালকা করতে পারলাম, এতে কি কম উপকার হলো? আজকের এই দিনটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। তবে একটা অনুরোধ, আমাদের এই আলাপের কথা আপনি কোনোদিনও কাউকে বলবেন না, এমনকি আপনার অতি প্রিয়জনকেও না। তাতে যদি আপনি খুশি হন তাহলে তাই হবে। ধন্যবাদ মিস ম্যানেট। উঠে দাঁড়ালো কার্টুন। দরজা পর্যন্ত গিয়ে থেমে দাঁড়ালো। ঘাড় ফিরিয়ে দেখল লুসির চোখে পানি। কাঁদবেন না মিস ম্যানেট, কাঁদবেন না। আমি এর যোগ্য নই। আমি এমনিতেই ধন্য। কোথাকার এক নামগোত্রহীন ছন্নছাড়া সিডনি কার্টুন নামের এক লোক আপনার হৃদয়ের এক কোণে এতটুকু হলেও জায়গা করতে পেরেছে, এ আমার পরম সৌভাগ্য। এর প্রতিদান আপনি নিশ্চয়ই পাবেন মিস ম্যানেট। মনে রাখবেন, আমি যেখানেই থাকি না কেন আপনার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে দ্বিধা করব না। আপনার সুখের জন্য দরকার হলে প্রাণ পর্যন্ত উৎসর্গ করব। আসছি মিস ম্যানেট। বেরিয়ে গেল সিডনি কার্টুন। 3 দিন ধরে দেফার্সের মদের দোকান খুব সরগরম।
সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভিড় লেগেই থাকে। সোমবার শুরু হয়েছে, আজ বুধবার। সকাল 9টার সময় ভরে যায় দোকান। যারা বসার জায়গা পায়নি তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করছে, গ্লাস হাতে ঘুরে বেড়াচ্ছে, ফিসফিস করে কথা বলছে। দুপুরে অচেনা এক লোক নিয়ে দোকানে ঢুকল দেফার্স। লোকটা সেই নীল টুপিওয়ালা রাস্তা মেরামতকারী। ঘাড় ফিরিয়ে দেখল সবাই, কিন্তু কথা বলল না কেউ। কি খবর তোমাদের? জিজ্ঞেস করল দেফার্স। ভালো, সম্মিলিতভাবেই জবাব দিল সবাই। তোমার কি খবর? ভালো নয়। চারপাশে সরকারি গোয়েন্দারা ঘুরঘুর করছে, কে কখন ধরা পড়ে যায় ঠিক নেই। স্ত্রীর দিকে ফিরল সে। এই লোকটা রাস্তা মেরামতের কাজ করে, নাম জ্যাক। অনেক দূর থেকে আসছি আমরা, ওকে এক গ্লাস মদ দাও তো। নীল টুপির সামনে এক গ্লাস মদ এনে রাখল মাদাম দেফার্স। গ্লাস তুলে চুমুক দিল লোকটা। শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করল দেফার্স, তারপর বলল, চলো তোমার ঘর দেখিয়ে দিই। দোকান থেকে বেরিয়ে উঠানে এলো ওরা। সেখান থেকে খাড়া সিঁড়ি বেয়ে সেই চিলে কোঠায়। এখানেই ডাক্তার ব্যানেট থাকতেন এক সময়। এখন জ্যাকদের আস্তানা। দেফার্সের বিশ্বস্ত 3 জ্যাক রয়েছে সেখানে। রাস্তা মেরামতকারীকে নিয়ে ভেতরে ঢুকল দেফার্স। দরজা বন্ধ করে ঘুরে দাঁড়াল। জ্যাক 1, 2, 3, এই দেখো, আমাদের এই জ্যাক বন্ধুর সাথে অনেক কষ্টে যোগাযোগ করে এখানে নিয়ে এসেছি। ওর মুখে সব শুনবে তোমরা। রাস্তা মেরামতকারীর দিকে তাকালো সে। শুরু করো তুমি। কোত্থেকে শুরু করব? প্রথম থেকে। বেশ, তাহলে শোনো। বছরখানেক আগে গাসপার্টকে আমি দেখি। মার্কুইসের গাড়ির নিচে ঝুলেছিল। তারপর কোথায় যেন গায়েব হয়ে যায় লোকটা। হঠাৎ আবার অনেকদিন পর দেখা। চিনলি কি করে? জানতে চাইল জ্যাকলিন। মাত্র একবার দেখেছ, তাও গাড়ির নিচে। ওর লম্বা শরীর দেখে বলল রাস্তা মেরামতকারী। সেদিনও আমি কাজ করছিলাম রাস্তায়। সময়টা সন্ধ্যার কাছাকাছি। হঠাৎ দেখলাম 7 জন সৈনিক নেমে আসছে পাহাড় থেকে। তাদের মাঝখানে গ্যাসপার্ড, হাত দুটো পেছনে বাঁধা। এক সৈনিকের ধাক্কা খেয়ে মুখ থুবড়ে পড়ে গেল সে। হো হো করে হেসে উঠল সৈনিকরা। চুল ধরে টেনে তুলল একজন। মুখটা রক্তাক্ত হয়ে গেছে গ্যাসপার্ডের। টেনে হিচড়ে গ্রামে আনা হলো। সমস্ত গ্রাম যেন ভেঙে পড়ল লোকটাকে এক নজর দেখার জন্য। তারপর গ্রামে এনে লোহার খাঁচায় বন্দি করে রাখা হলো তাকে। গ্রামের মানুষের মধ্যে চলছে ফিসফিসানি কানাকানি। কি করা হবে? তাদের ধারণা গ্যাসপার্ডকে ছেড়ে দেয়া হবে। মহামান্য রাজার কাছে আবেদন করা হয়েছে বন্দিকে যেন ক্ষমা করা হয়। সে নাকি সন্তান হারানোর শোকে পাগল হয়ে গেছে। কিন্তু মন গলল না রাজার। উল্টো আবেদনপত্র নিয়ে যারা রাজার কাছে গিয়েছিল তাদের উপর ঘোড়া ছুটিয়ে দেয় রাজার রক্ষীরা। শেষে এক রোববার রাতে গ্রামবাসী যখন ঘুমিয়ে পড়েছে, তখন একদল সৈনিক বেরিয়ে এলো কারাগার থেকে। সারা রাত ধরে শ্রমিকদের দিয়ে কাজ করালো। নিজেরা বসে থেকে কেবল হুকুম দিল, মদ খেলো আর হল্লা করল। সকালে উঠে গ্রামবাসীরা দেখল ঝর্নার কাছে দাঁড়িয়ে আছে ইয়া বড় এক ফাঁসি কাষ্ঠ, প্রায় 40 ফুট উঁচু। ঘাড় পাকিয়ে ওপরের দিকে তাকালো রাস্তা মেরামতকারী, যেন এই চিলে কোঠার ভেতরেও ফাঁসি কাঠটা দেখতে পাচ্ছে সে। সেদিন আর কোনো কাজ করল না গ্রামবাসীরা। মন খারাপ করে ঘরে বসে রইল আর অবাক হয়ে দেখতে লাগলো অদ্ভুত জিনিসটা। দুপুরের দিকে হঠাৎ ঢোলের আওয়াজ শোনা গেল। তারপরই দেখা গেল একদল সৈনিক, সঙ্গে সে হতভাগ্য বন্দী। আগের মতোই হাত বাঁধা, মুখটাও বাঁধা এক টুকরো কাপড় দিয়ে। তারপর সেই 40 ফুট উঁচুতে তুলে ফাঁসি দেয়া হলো তাকে। ওভাবেই ঝুলিয়ে রেখে গেল সৈনিকরা। বাতাসে দুলতে লাগলো গ্যাসপার্ডের দেহ। কি বিভৎস! সোমবার সকালে যখন আমি গ্রাম ছেড়ে আসি, তখনও ঝুলছিল দেহটা। মঙ্গলবার এই ভদ্রলোকের সঙ্গে দেখা। আগেই খবর পাঠিয়েছিলেন উনি, ওনার সঙ্গে এখানে পৌঁছেছি। এখন তাহলে কি করা উচিত আমাদের? জানতে চাইল প্রথম জ্যাক। খুনের বদলে খুন, দাঁতে দাঁত চেপে বলল দেফার্স। এভরেমত পরিবারের প্রত্যেকটা লোককে খুন করব আমরা। সাতও জ্বালিয়ে পুড়ে নিশ্চিহ্ন করে দেব। সেদিন মধ্যরাত দোকানে ঢুকল দেফার্স। স্ত্রীর পাশে গিয়ে দাঁড়াল। বেচা কেনার হিসাব মেলাচ্ছেন মাদাম দেফার্স। হিসাব মিলে স্বামীর দিকে তাকালেন। পুলিশের জ্যাক কি খবর দিল আজ? তেমন কিছু না। সেন্ট আন্তোয়ানের উপর চোখ রাখার জন্য নতুন একজন গুপ্তচর নিয়োগ করেছে সরকার। ভালো। ভুরু জোড়া উঁচু হল মাদামের। ওকেও তাহলে তালিকাভুক্ত করে ফেলতে হয়। কি নাম তার? জন বার্সাড, ইংরেজ।
নামটা বিড়বিড় করল মাদাম দেফার্স। দেখতে কেমন? কালো চুল, কালো চোখ, মুখটা লম্বাটে, নাকটা বাঁ দিকে সামান্য বাঁকানো, ফুট 5 লম্বা, বয়স 40-এর মতো। যথেষ্ট হয়েছে, আর দরকার নেই, কালই নামটা উঠে যাবে তালিকায়। পরদিন সকাল, কাউন্টারের পেছনে বসে রয়েছে মাদাম দেফার্স, যথারীতি উল বুনছে। এমন সময় একটা লোক ঢুকলো দোকানে। চোখ তুলে তাকালো মাদাম। গতকাল স্বামীর দেয়া বর্ণনার একটা প্রতিচ্ছবি দেখতে পেল সে। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেল। হাতের উল আর কাঁটা নামিয়ে রাখল মাদাম দেফার্স। কাউন্টারের ওপর থেকে একটা গোলাপ তুলে নিল, পিন দিয়ে চুলে লাগালো। আশ্চর্য একটা ঘটনা ঘটল ওই সময়। খদ্দেররা সব একে একে বেরিয়ে যেতে লাগলো দোকান থেকে। সুপ্রভাত মাদাম, বলল আগন্তুক। সুপ্রভাত মুসিও। এক গ্লাস মদ আর এক গ্লাস ঠান্ডা পানি দেবেন আমাকে? বিনয়ের সঙ্গে নির্দেশ পালন করল মাদাম দেফার্স। খুব ভালো জিনিস দিয়েছেন, এক চুমুক খেয়ে বলল লোকটা। ধন্যবাদ মুসিও, বলেই আবার উল কাঁটা তুলে নিল মাদাম। মদটা মোটেও ভালো নয়, সে জানে। বাহ, খুব সুন্দর বোনেন তো আপনি, নকশাটাও সুন্দর। সত্যি? আগন্তুকের দিকে তাকিয়ে মধুর হাসি হাসল মাদাম দেফার্স। হ্যাঁ, কি করবেন ওটা দিয়ে? কি আর করব, এই সময় কাটানো আর কি। নীরবে কয়েকটা চুমুক দিল আগন্তুক, হাতের উল্টো পিঠ দিয়ে মুখ মুছল। তারপর আবার তাকালো মাদামের দিকে। আপনার স্বামী আছে মাদাম? আছে। বাচ্চা কাচ্চা? নেই। ব্যবসা মনে হয় একটু মন্দা যাচ্ছে, তাই না? তা যাচ্ছে একটু। এখানকার মানুষদের পেটে খাবার জোগাতেই প্রাণান্তকর অবস্থা। মদ খাবার পয়সা তাদের কোথায়? হ্যাঁ, খুবই গরিব এরা, জানোয়ারের মতো ব্যবহার করা হয় এদের সঙ্গে। ঠিকই বলেছেন আপনি। আমি বললাম কোথায়? অবাক হয়ে বলল মাদাম দেফার্স। বলছেন তো আপনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধরে নিলাম আমিই বলেছি। তবে কথাগুলো যে সত্যি তা আপনাকে স্বীকার করতেই হবে। স্বীকার করতে হবে মানে? জোর গলায় বললেন মাদাম দেফার্স। দেখুন মসিও, আমরা স্বামী স্ত্রী মিলে দোকান চালাই, সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি। অন্যদিকে মন দেবার ফুরসত কোথায় আমাদের? মাদাম দেফার্সের কথায় এতটুকু হাল ছাড়ল না আগন্তুক। হঠাৎ প্রসঙ্গ পরিবর্তন করল সে। হতভাগ্য গ্যাসপার্ডের ফাঁসিটা বড়ই দুঃখজনক। কি ভয়ঙ্কর শাস্তি! গায়ের লোকেরা বড় কষ্ট পেয়েছে ওর জন্য। খুন করলে শাস্তি তো পেতেই হবে, বলল মাদাম। এত কষ্ট পাবার কি আছে? হঠাৎ দরজার দিকে তাকালো সে। ওই যে আমার স্বামী আসছে। ঘুরে দাঁড়ালো আগন্তুক, মাথার হ্যাট নামিয়ে বাউ করল দেফার্সকে, হেসে বলল, শুভদিন মসিয়া জ্যাক। থমকে দাঁড়ালো দেফার্স, সোজাসুজি তাকালো আগন্তুকের দিকে। কোথাও ভুল হচ্ছে আপনার মসিও, আমাকে অন্য লোক বলে ভুল করছেন। আমার নাম জ্যাক নয়, আর্নেস্ট দেফার্স। ওই একই কথা, আপনি জ্যাক বা দেফার্স যেই হন। শুভদিন। শুভদিন, শুকনো গলায় বলল দেফার্স। মসিয়া দেফার্স, একটু আগে আপনার স্ত্রীর সঙ্গে কথা হচ্ছিল। মাদামকে বলছিলাম, বেচারা গ্যাসপার্ডের জন্য সেন্ট আন্তনবাসীরা ভীষণ ক্ষেপে গেছে। যখন তখন একটা লঙ্কাকাণ্ড শুরু হয়ে যেতে পারে। মাথা নাড়ল দেফার্স। কই, তেমন কিছু তো শুনিনি। আমার চাইতে আপনি এই এলাকার খবর বেশি রাখেন মনে হচ্ছে। না না, তা ঠিক নয়, তবে এখানকার গরিবদের সম্পর্কে খুব জানবার ইচ্ছে আমার। তাই নাকি? জবাব না দিয়ে আরেক গ্লাস মদ চাইল আগন্তুক। তারপর বলল, আপনার সঙ্গে কথা বলতে খুব ভালো লাগছে মুসিয়া দেফার্স। আপনার সাবেক মনিবকে আমি চিনি, ডাক্তার ম্যানেটের কথা বলছি। ভদ্রলোকের মেয়ের সঙ্গে আলাপ হয়েছে। আজকাল ওদের খোঁজ খবর তেমন রাখেন না, তাই না? না। মেয়েটা নাকি খুব শিগগিরই বিয়ে করতে যাচ্ছে, শুনেছেন? না তো, অবাক হয়ে বলল মাদাম দেফার্স। কাকে? মিস লুসির হবু স্বামী ইংরেজ নয়, সে একজন ফরাসি। তবে আশ্চর্যের ব্যাপার হলো, গ্যাসপার্ড যাকে খুন করেছে সেই মার্কুইস অফ এভরেমদের ভাইপোকে বিয়ে করতে যাচ্ছেও। ছেলেটা ইংল্যান্ডের কোথাও থাকে, নাম চার্লস ডার্নে। খবরটা শুনে মাদাম দেফার্সের মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না। এক মনে উল বুনে চলেছে সে। তবে স্বামী বেচারের মধ্যে ভীষণ এক প্রতিক্রিয়া হল, যার ছাপ তার চেহারায় ফুটে উঠল। ভেতরের অস্থিরতা লুকোবার জন্য পাইপ বের করল সে। আগুন ধরাতে গিয়ে আরো স্পষ্ট হয়ে উঠল তার বিচলিত অবস্থা। হাতের কাঁপুনিটা চোখ এড়াল না গুপ্তচরের।
সূক্ষ্ম একটা হাসির রেখা ফুটে উঠল তার মুখে। মদের দাম মিটিয়ে বেরিয়ে গেল সে। বেশ কয়েকটা মিনিট কথা বলল না কেউ। ডেফার্স যেমনি দাঁড়িয়েছিল তেমনি দাঁড়িয়ে রইল। মাদাম যেমন উলবুন ছিল তেমনি বুনে চলল। অবশেষে ডেফার্স বলল, লোকটা যা বলে গেল তা কি সত্যি? হতেও পারে, আবার নাও হতে পারে, তবে না হওয়ার সম্ভাবনাই বেশি। যদি সত্যি হয়। শুরু করেই হঠাৎ থেমে গেল ডেফার্স। সত্যি হলে কি জিজ্ঞেস করল মাদাম ডেফার্স। যদি সত্যি হয় আর আমরা বেঁচে থাকতে যদি বিপ্লব শুরু হয়, তাহলে মেয়েটার জন্য আমি প্রার্থনা করব ওর নিয়তি যেন ওর স্বামীকে ফ্রান্স থেকে দূরে রাখে। নিয়তির ওপর কারো হাত নেই, বলল মাদাম। ওর নিয়তি ওকে যেখানে নিয়ে যাবার সেখানে নিয়ে যাবে। তবে তোমার মতো আমিও চাই বিপ্লব শুরু হলে ও যেন ফ্রান্সে ফিরে না আসে, কারণ গতকালই ওর নামটা আমি বুনে ফেলেছি। গল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছিলেন চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস আ টেল অব টু সিরিজ। আজ দ্বিতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।